কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই তাদের বাইরে বের হতে হলে মাথার উপর 4 তারকার মতো চুল দিয়ে ঢেকে রাখতে হতো। আসলে কার্লা আর তার বোন মিয়া এক শরীরের দুই মুখ ছিল। একদিন কার্লা ও মিয়ার দেখা হয় শিয়াও শুয়াই নামের এক ছেলের সঙ্গে। দুই বোনই একই সঙ্গে তাকে পছন্দ করে ফেলে, কিন্তু মিয়া নিজের আসল চেহারা দেখাতে পারত না। তাই সে বাড়িতে ফিরে মোবাইল ফোনে শিয়াও শুয়াইয়ের সঙ্গে কথা বলতো। কার্লা যখন শিয়াও শুয়াইয়ের সঙ্গে ডেটে যেত তখন মিয়াকে শুধু চুলের আড়ালে লুকিয়ে থাকতে হতো। কার্লা মিয়ার জন্য কষ্ট পেত। সে শিয়াও শুয়াইকে সত্যিটা বলতে যাচ্ছিল, কিন্তু তাদের মা এসে সময় মতো বাধা দেন। বাড়ি ফিরে মা মিয়াকে অনেক বকাঝকা করেন। তিনি বলেন তাদের গোপন কথা কোনোভাবেই কাউকে জানতে দেওয়া যাবে না। কিন্তু মিয়া কষ্টে চোখের জল ফেলে। সে ভাবতে থাকে কেন ভাগ্য তার সঙ্গে এত অন্যায় করেছে। পৃথিবীতে সে যেন মাত্র একটি মুখ নিয়েই বেঁচে আছে। কার্লাও অসহায়ভাবে তাকে সান্ত্বনা দেয়। শিয়াও শুয়াইয়ের ভালোবাসার প্রস্তাবের মুখে কার্লার মন কষ্টে ভরে গেলেও তাকে নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করতে হয়, কারণ সে শুধু একজন মানুষ নয়। ঠিক তখনই কার্লার চিরশত্রু ছুইহুয়া হঠাৎ তাদের গোপন রহস্য জেনে ফেলে। সামনে দৃশ্য দেখে সে ভয়ে হতবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ছুইহুয়া তার সঙ্গীদের নিয়ে আবার ফিরে আসে। সে জোর করে কার্লার পেছনে চুল সরিয়ে দেখতে চায়। পাশের কেউ আবার লাইভ সম্প্রচার শুরু করে। কার্লা খুব ভয় পেয়ে যায়, কারণ চুল সরিয়ে দিলেই সবাই জেনে যাবে যে তার দুটি মুখ রয়েছে। সে ধাক্কা মেরে সবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায়, কিন্তু ছুইহুয়া ও তার দল তাকে তাড়া করতে থাকে। কার্লা একটি টয়লেটে লুকিয়ে পড়ে এবং দরজা আটকে রাখে। ছুইহুয়া দ্রুত সেখানে পৌঁছে জোর করে দরজায় আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত তারা কার্লাকে টেনে হলরুমে নিয়ে আসে এবং সবার সামনে তাকে অপমান করতে চায়। ঠিক তখনই কার্লার মা ও মিয়া সেখানে পৌঁছে যায়, কিন্তু তাদের বাইরে আটকে রাখা হয়। মা শুধু উদ্বিগ্ন হয়ে চিৎকার করতে থাকেন। এদিকে মনে হচ্ছিল তাদের গোপন রহস্য সবার সামনে প্রকাশ হয়ে যাবে। ছুইহুয়া এক ঝটকায় কার্লার চুল সরিয়ে দেয়, কিন্তু তারপরেই সে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ আগে যে মিয়া সেখানে ছিল সে যেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। সবাই ছুইহুয়াকে অকারণে ঝামেলা করার জন্য দোষ দিতে থাকে। কার্লাও সুযোগ নিয়ে বলে ছুইহুয়া পাগল হয়ে গেছে, পৃথিবীতে আবার কারো দুটি মুখ থাকে নাকি। কিন্তু শুধু মা আর মিয়াই জানতো আসলে কি ঘটেছে। যখন সবাই বিস্ময়ে দাঁড়িয়েছিল তখন একটি মেয়ে সামনে এসে দাঁড়ায়। সে আর কেউ নয়, সে ছিল মিয়া। মা অবাক হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর উত্তেজিত হয়ে তাকে বুকে জড়িয়ে ধরল। কিন্তু তারা আলাদা হয়ে গেল কিভাবে? কয়েকদিন আগে এক রহস্যময় বৃদ্ধা দুই বোনের কাছে এসেছিল। সে বলেছিল তাদের আলাদা করার উপায় তার জানা আছে। মিয়া আর বোনের ছায়ায় বাঁচতে চাইছিল না, তাই দুই বোন সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। তবে বৃদ্ধা তাদের রক্ষাকারী তাবিজ ফেলে দিতে বলে। স্বাভাবিক মানুষ হবার আকর্ষণ এতটাই বেশি ছিল যে তারা আর কিছু না ভেবেই রাজি হয়ে যায়। এরপর তারা বৃদ্ধার সঙ্গে অন্ধকার জঙ্গলের গভীরে যায়। সেখানে তারা বনদেবতার সঙ্গে দেখা করে। দুই বোন তাকে আলাদা করে দেওয়ার জন্য অনুরোধ করে। বনদেবতা তাদের একটি হিগানবানা ফুলের বীজ দেয় এবং বলে যখনই ফুল ফুটবে তখনই তারা আলাদা হতে পারবে। বাড়ি ফিরে তারা সন্দেহের মধ্যেই বীজটি মাটিতে পুঁতে দেয়, কিন্তু অবিশ্বাস্যভাবে মাত্র এক দিনের মধ্যেই বীজটি বিশাল এক গাছে পরিণত হয়। একটি হিগানবানা ফুল ফুটতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মিয়া অবশেষে বোনের শরীর থেকে আলাদা হয়ে যায়। সে যেন সদ্য জন্মলানা এক শিশুর মতো ছিল, এমনকি ঠিকমতো হাঁটতেও পারত না। মিয়া রাস্তায় বেরিয়ে আসে এবং জীবনে প্রথমবারের মতো নতুন পৃথিবীকে অনুভব করে। সে বোনকে ছেড়ে নিজের মতো করে ঘুরে বেড়াতে থাকে এবং সেই সব জিনিস উপভোগ করে যেগুলোর স্বপ্ন সে আগে শুধু দেখত। পরদিন সকালে বাড়ি ফেরার পথে সে তার পছন্দের ছেলে শিয়াও শুয়াইকে দেখতে পায়। সে এগিয়ে গিয়ে কথা বলতে যাচ্ছিল। অন্যদিকে কার্লা সারা রাত নিখোঁজ থাকা মিয়াকে খুঁজছিল। হঠাৎ তার পিঠে ঠান্ডা একটা অনুভূতি হয়। সে বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে, তাই দ্রুত মাথার পেছনটা ঢেকে ফেলে যাতে কেউ গোপন বিষয়টি জানতে না পারে। এরপর এক ভবঘুরের পরচুলা নিয়ে মাথায় পড়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে শিয়াও শুয়াইয়ের পাশে দাঁড়িয়ে সে যেন কারোর ডাক শুনতে পায়। পেছনে ফিরে তাকিয়ে সে শুধু মাটিতে পড়ে থাকে একটি বীজ দেখতে পায়। মিয়া বিষয়টা মেনে নিতে পারে না। সে আবার বনদেবতার কাছে যায় এবং কারণ জানতে চায়। বনদেবতা বলে হিগানবানা ফুল শুধু রাতেই ফোটে, দিনের বেলায় ফুলটি বন্ধ হয়ে যায়। মিয়া তাদের চিরতরে আলাদা হবার উপায় জানতে চায়, কিন্তু বনদেবতা আর কোনো উত্তর দেয় না। কার্লা তাকে সান্ত্বনা দেয় এবং বলে রাত হলে ফুল ফুটবে, তখন তারা আবার আলাদা হতে পারবে। রাতে ফুলটি ধীরে ধীরে ফুটতে শুরু করে আর মিয়া আবার আলাদা হয়ে বেরিয়ে আসে। সে সঙ্গে সঙ্গে কার্লাকে বলে সে সাঁতার কাটতে যেতে চায়। শিয়াও শুয়াইয়ের মন তখন শুধু মিয়ার দিকেই ছিল। এতে কার্লার মন খারাপ হয়ে যায়। আসলে শিয়াও শুয়াই যাকে ভালোবাসতো সে ছিল কার্লা, কিন্তু সেই বিষয়টা বলতে লজ্জা পেত। তাই সে মিয়ার সঙ্গে ঘুরতে বের হয়। কার্লা মিয়ার চিন্তায় শপিং মলে যায়। সেখানে সে দেখে শিয়াও শুয়াই আর মিয়া খুব আনন্দের সময় কাটাচ্ছে। এটা দেখে তার বুকের ভেতর কষ্ট হয়, কিন্তু সে তো বড় বোন। কার্লা হাতে ফুল নিয়ে মন খারাপ করে হাঁটছিল। হঠাৎ তার সঙ্গে শিয়াও শুয়াইয়ের ধাক্কা লেগে যায়। দুজন একে অপরের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলে। ফুল তুলতে গিয়ে আবার তাদের মাথা একসঙ্গে ঠেকে যায়। শিয়াও শুয়াই তখন কার্লার চুল ঠিক করে দিচ্ছিল। ঠিক সেই সময় টয়লেট থেকে বেরিয়ে আসা মিয়া দৃশ্যটা দেখে ফেলে। সে ভীষণ রেগে যায় এবং বোনকে জিজ্ঞেস করে কেন সে তার প্রেমিককে কেড়ে নিতে চাইছে। কার্লা বোঝানোর চেষ্টা করে যে পুরো বিষয়টা ভুল বোঝাবুঝি, কিন্তু মিয়া কিছুতেই বিশ্বাস করে না। ধস্তাধস্তির এক পর্যায়ে কার্লা ভুল করে মিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই ঘটনার পর দুই বোনের সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। তারা একে অপরের শত্রু হয়ে ওঠে। সুযোগ পেয়ে মিয়া আবার সেই বৃদ্ধার কাছে যায়। সে চায় চিরতরে আলাদা হওয়ার উপায় জানতে। বৃক্ষদানব তাকে আবার বনদেবতার কাছে নিয়ে যায়। বনদেবতা বলে চিরতরে আলাদা হতে হলে তাদের একজনকে মরতে হবে, তবেই অন্যজন সত্যিকারের স্বাধীনতা পাবে। প্রথমে মিয়া দ্বিধায় পড়ে যায়, কারণ কার্লা তার নিজের বোন, কিন্তু দানব বৃক্ষের প্ররোচনায় সে শেষ পর্যন্ত বোনকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। একদিন একটি পরিত্যক্ত কারখানায় মিয়া সুযোগ পেয়ে কার্লাকে হত্যা করতে যায়, কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে আবার কার্লার শরীরে ফিরে যায়, কারণ একসাথে থাকা অবস্থায় শরীরের নিয়ন্ত্রণ কার্লার হাতে থাকত। এরপর থেকে প্রতিদিন কার্লা বাইরে বের হলে মা মিয়ার মুখ বন্ধ করে রাখত, যাতে সে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। এতে মিয়া কার্লাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করে। কিন্তু এক সূর্যগ্রহণের পর কার্লা ও মিয়া শরীরের নিয়ন্ত্রণ অদল বদল করতে সক্ষম হয়। মিয়ার মুখে তখন ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। শরীরের নিয়ন্ত্রণ পেয়ে সে বোনকে হত্যা করার চেষ্টা শুরু করে। সে মাথা দিয়ে দরজায় জোরে জোরে আঘাত করতে থাকে, এমনকি মাথা পানি ভর্তি লোহার পাত্রে ঢুকিয়ে দেয় যাতে কার্লা ডুবে মারা যায়।
সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দুই বোন আবার আলাদা হয়ে যায়। এরপর কার্লাও পাল্টা আক্রমণ শুরু করে। সে নালা জিনিস দিয়ে নিজেকে রক্ষা করে, তারপর একটি বালতি ছুঁড়ে মিয়ার দিকে মারে এবং একটি কাপড় নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সে যত দূরেই পালানো না কেন সবই বৃথা ছিল, কারণ সকাল হলেই সে আবার মিয়া নামের বোনের শরীরে ফিরে যেত। আগে তাদের শরীরের নিয়ন্ত্রণ ছিল কার্লার হাতে, আর মিয়া শুধু একটি মুখ হিসেবেই অস্তিত্ব পেত। কার্লা যখন তার পছন্দের ছেলের সঙ্গে দেখা করত তখন মিয়াকে শুধু বোনের ছায়া লুকিয়ে থাকতে হতো। কিন্তু একবার সূর্যগ্রহণের পর তাদের শরীরের নিয়ন্ত্রণ একে অপরের সঙ্গে বদলে যায়। মিয়া স্বাভাবিকভাবেই কার্লাকে ছেড়ে কথা বলেনি। সে টেপ দিয়ে কার্লার মুখ বেঁধে ফেলে, তারপর শিয়াও শুয়াইয়ের সঙ্গে দেখা করতে যায়। মিয়া চেয়েছিল কার্লা নিজের চোখে দেখুক কিভাবে তার প্রিয় মানুষটিকে সে নিজের করে নিচ্ছে, কিন্তু আসলে শিয়াও শুয়াই ভালোবাসত কার্লাকেই। কয়েকদিন ধরে কার্লা নিখোঁজ থাকায় সে খুবই হতাশ হয়ে পড়ে। রাতে সে কার্লাকে বন্দী করে রাখে। কার্লা কাঁচ দিয়ে নিজের হাত কেটে পালানোর চেষ্টা করছিল, কিন্তু গাছদানব তাকে ধরে নিয়ে আসে। মিয়া জানতে পারে যে কার্লা পালানোর চেষ্টা করছিল, তাই সে সজোরে একটি চড় মারে। কার্লা আঘাতে অজ্ঞান হয়ে যায়, এমনকি মাথা পানির ভেতরে ঢুকিয়ে দেয় যাতে সে ডুবে মারা যায়। কিন্তু ঠিক সেই সময় রাত নেমে আসে আর তাদের শরীর আবার আলাদা হয়ে যায়। সুযোগ পেয়ে কার্লা পালিয়ে যায়। সে পরিবারের কাছে সাহায্য চাইতে ফোন করে। ফোন ধরেছিল ছোট বোন শিয়াও হুয়া। সে জানতে পারে কার্লা বিপদে আছে, তাই তাকে বাঁচাতে ছুটে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরে গাছদানব তাকে ধরে নিয়ে যায়। কার্লা শুধু তার কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু ফিরে তাকিয়ে কাউকে দেখতে পায় না। শিয়াহুয়াকে নিয়ে যাওয়া হয় অন্ধকার জঙ্গলে। গাছদানব শিয়াহুয়াকে বনদেবতার কাছে উৎসর্গ করে। বিনিময়ে বনদেবতা তাকে একটি সবুজ শক্তির রেখা দেয়। বনদেবতা শিয়াহুয়া জীবন শক্তি ও শোষণ করে নেয়। কার্লা ও তার মা সেখানে পৌঁছেলেও ততক্ষণে শিয়াহুয়া শুকনো মৃতদেহে পরিণত হয়েছে। মা শোকে ভেঙে পড়েন। একটি তরতাজা কিশোরীর জীবন এভাবেই শেষ হয়ে যায়। মিয়া এই দৃশ্য দেখে ভিতরে ভিতরে কষ্ট পায়, তার হৃদয়ও নরম হয়ে আসে। এদিকে গাছদানব শক্তিশালী হয়ে উঠেছিল। সে কার্লার মাকে নিজের করে নিতে চেয়েছিল, তাই সে তাকে নিজের তৈরি বিভ্রমের জগতে নিয়ে যায়, যেখানে সে চিরদিন তার সঙ্গে থাকতে চেয়েছিল। মাকে বাঁচাতে কার্লা এক টাকমাথা জাদুকরের সাহায্যে সেই বিভ্রমের দরজা খুলে ফেলে। কার্লা ও মিয়া ভেতরে প্রবেশ করে এবং মাকে খুঁজতে শুরু করে। সেখানে গাছদানব নানা উপায়ে তাদের হত্যা করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা একটি জাদুকরী অস্ত্র ব্যবহার করে এবং গাছদানবকে তাড়িয়ে দেয়। এরপর তারা মাকে খুঁজে পায়। ঠিক যখন গাছদানব কার্লা ও মিয়াকে আক্রমণ করতে যাচ্ছিল, তখন মা তাদের সামনে এসে দাঁড়ান। নিজের মেয়েদের বাঁচানোর জন্য তিনি গাছদানবের কথা মেনে নেওয়ার ভান করেন। তারপর তিনি মিয়াকে চোখের ইশারা দেন। গাছদানব অসতর্ক হওয়ার সঙ্গে সঙ্গে মিয়া তাকে পেছন থেকে আক্রমণ করে, আর মা জাদুকরী অস্ত্র দিয়ে তাকে আটকে ফেলেন। গাছদানবের পর যুবকের রূপ নিয়ে পালিয়ে যায়। সে এক বৃদ্ধ বৃক্ষাত্মার কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু বৃদ্ধ তাকে অপদার্থ বলে অপমান করে, কারণ সে দুই ছোট মেয়ের কাছেও হেরে গেছে। রাগে ক্ষিপ্ত হয়ে দানব নিজের ডাল দিয়ে বৃদ্ধ বৃক্ষ আত্মার শরীর বিদ্ধ করে এবং তার সমস্ত শক্তি শোষণ করে নেয়। এদিকে মা ও দুই মেয়ে ভেবেছিল সবকিছু শেষ হয়ে গেছে, তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করে, আর আগের চেয়েও শক্তিশালী গাছ দানব ফিরে আসে। সে আবার মাকে অপহরণ করতে চায় এবং মিয়া তার হাতে নিহত হয়। মিয়ার মৃত্যু দেখে কার্লা ভীষণ রেগে যায়। সে হাতে জাদুকরী অস্ত্র তুলে নেয়। গাছ দানব পেছন ফিরতেই কার্লা সুযোগ বুঝে তাকে আঘাত করে। গাছ দানব যন্ত্রণায় ছটপট করতে থাকে, এরপর ভেঙে কাঠের গুঁড়ো হয়ে যায়। এভাবেই তার সমাপ্তি ঘটে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। পরিচালক দেখান যে অন্য এক জগতে মিয়ার দেখা হয় মৃত শিয়াও হুয়ার সঙ্গে। শিয়াও হুয়া তাকে বেঁচে থাকার সাহস দেয়। অবিশ্বাস্যভাবে মিয়া আবার জীবিত হয়ে ওঠে। এরপর থেকে কার্লা ও মিয়াকে আর একই শরীর ভাগাভাগি করে থাকতে হয় না। তারা নতুন জীবন শুরু করে এবং সুখে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।